যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। পরমাণু ইস্যুতে বুদ্ধিদীপ্ত সমাধানের সঙ্গে কূটনৈতিক পথেই এগোতে চায় তেহরান। গাজায় তুর্কি সেনা মোতায়েনে ইসরায়েলের আপত্তি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের পর এক হামলা দখলদার বাহিনীর, শর্ত মেনে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। রাশিয়া নিয়ন্ত্রিত দুনেৎস্কে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত 2 নারী, ধ্বংস আবাসিক ভবন। বেলজিয়ামে হামলা হলে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি ব্রাসেলসের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, পরমাণু ইস্যুতে বুদ্ধিদীপ্ত সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পথেই এগোতে চায় তেহরান। তবে তিনি সতর্ক করে বলেন, গেল জুন মাসে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের পর এখন সামরিক ও সামাজিক উভয় দিক থেকেই আগ্রাসন প্রতিহতে পুরোপুরি প্রস্তুত ইরান। এদিকে আইআরজিসির নৌবাহিনী প্রধান বলেছেন, পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয়, বরং অঞ্চলটির দেশগুলোকেই নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী চরিত্রই তেহরানের সঙ্গে বিরোধের মূল কারণ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাক্ষাৎকারে কড়া ভাষায় তিনি জানান, ইরান নিজের জনগণের অধিকারের বিষয়ে কখনো আপোষ করবে না, কারো প্রভুত্ব বা দমননীতি মেনে নেবে না। তেহরান কখনোই কূটনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়নি, ভবিষ্যতেও নেবে না বলে মন্তব্য করেন আরাকচি। তিনি জানান, যদি যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনা চায়, তবে ইরানও প্রস্তুত আছে। আরাকচি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা আলোচনার পর 6ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুনের 15 তারিখে। তবে এর আগেই অঘোষিত যুদ্ধ শুরু করে ইসরায়েল। আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ পরবর্তী ইরান সামরিক ও সামাজিক উভয় দিক থেকেই এখন আরও প্রস্তুত। তার মতে প্রস্তুতি মানে যুদ্ধ নয়, বরং যুদ্ধ ঠেকানোর সক্ষমতা। তিনি সতর্ক করে বলেন, যদি তারা আবার ভুল করে, জবাব আগের মতোই কঠোর হবে। এদিকে পারস্য উপসাগরের নিরাপত্তা কোনো বিদেশি শক্তি নয়, বরং অঞ্চলটির দেশগুলোকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরি। তিনি দাবি করেন, পূর্ণ শক্তি দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করছে ইরানের নৌবাহিনী। আলীরেজা আরও অভিযোগ করেন, বহিরাগত শক্তিগুলো নিরাপত্তার নামে উপসাগরে অবস্থান করছে, কিন্তু তাদের উপস্থিতির আসল কারণ কেবল অস্ত্র বিক্রি ও অনধিকার প্রভাব বিস্তারের পথ তৈরি করা। অন্যদিকে সাবেক আইআরজিসি প্রধান মোহাম্মদ আলী জাফরি দাবি করেছেন, মস্কো এখন তেহরানের অস্ত্র প্রযুক্তির উপর নির্ভর করছে। বলেন, ইরান রাশিয়ার সাহায্যে শক্তিশালী হয়নি, বরং এখন রাশিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চায়। জাফরির ভাষায়, ইরানের নিখুঁত নিশানা সম্পন্ন ক্ষেপণাস্ত্র রুশ প্রযুক্তির চেয়েও উন্নত, আর এসব অর্জন সম্পূর্ণ দেশীয় প্রচেষ্টার ফল। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবারের হামলায় খান ইউনিসে 2 জন নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে মারা গেছেন 3 জন। এদিকে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আর জিম্মিদের মরদেহ না পেলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ড্রোন হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল নাসের হাসপাতাল। যুদ্ধবিরতি কার্যকর হলেও চুক্তি উপেক্ষা করে বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। গাজা জুড়ে আবাসিক ভবন লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একের পর এক বেসামরিক ভবনে বোমা হামলা চালিয়েছে তারা। পূর্ব গাজানগরী ও বুরেইজ শরণার্থী শিবিরে বেশ কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে নিরাপত্তা করিডোর হিসেবে ব্যবহার করতে উপত্যকার দক্ষিণাঞ্চলের মরক করিডোর এলাকায় একাধিক ভবন বোমা মেরে গুড়িয়ে দেয়া হয়। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চলমান রেখেছে দখলদাররা। জেনিন শহরে হামলায় প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। শরণার্থী শিবির ও গ্রামগুলোতে আলাদা আলাদা অভিযানে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
এসবের মধ্যেই ইসরায়েলি চাপের মুখে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এখনও 12 জিম্মির মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে মরদেহ উদ্ধার না হলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। এমনকি গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সেনাদের অংশগ্রহণে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিনের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ হবেন তার উত্তরসূরি বলেও জানান তিনি। 8 বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি সই করল তুরস্ক ও ব্রিটেন। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এতে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে যে যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক। স্বাক্ষর শেষে এরদোয়ান বলেন, এই চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক। এই প্রকল্পে ব্রিটেনে প্রায় 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন স্টারমার। নিজেদের বহরে থাকা F-16 পুরনো হয়ে যাওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে 2023 সাল থেকে ইউরোফাইটার কেনার আলোচনা শুরু করে তুরস্ক। এছাড়া আঙ্কারার তৈরি KAN ফাইটার জেট প্রস্তুত হতে এখনও কয়েক বছর সময় লাগবে বলে জানা গেছে। প্রথম ধাপে তুরস্ক, কাতার ও ওমান থেকে 12টি ব্যবহৃত টাইফুন পাবে। পরে যুক্তরাজ্য সরবরাহ করবে নতুন জেটগুলো। স্থানীয় সময় সোমবার আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত হয় স্বাক্ষর অনুষ্ঠান। এতে স্বাক্ষর হয় 8 বিলিয়ন পাউন্ডের সামরিক চুক্তি। বলা হয়, যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক। ইউরোপীয় নির্মাতা BAE সিস্টেমস, এয়ারবাস ও লিওনার্দো মিলে যৌথভাবে তৈরি করছে অত্যাধুনিক এই মাল্টিরোল টাইফুন জেট। এ সময় চুক্তিটিকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন প্রতীক হিসেবে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জানান, দুই দেশ এখন মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদ করছে এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। প্রথমবারের মতো যুক্তরাজ্য তুরস্ক দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো চালু করছে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই প্রকল্পে ব্রিটেনে প্রায় 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। তাই এ প্রকল্পকে শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় পদক্ষেপ আখ্যা দেন স্টারমার। বিশ্লেষকদের মতে, ইরান, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা আরও সজাগ করেছে এরদোয়ান প্রশাসনকে। তাই তুরস্কের ইউরোফাইটার কেনা এক ধরনের প্রতিরোধমূলক প্রস্তুতি। একই সঙ্গে ন্যাটোর পূর্ব ফ্রন্টে তুরস্কের ভূমিকা আরও জোরদার হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন নারী। পড়ে গেছে পুরো একটি আবাসিক ভবন। এরই মধ্যে কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাতের আধারে বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের আবাসিক এলাকা। স্থানীয় সময় রোববার রাতে ইউক্রেনের কিয়েভের রুশ হামলার পর জবাব দেয় ইউক্রেনীয় বাহিনীও। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহরের কেন্দ্রীয় অংশে ড্রোন হামলা চালায় কিয়েভ। একটি বহুতল ভবনের ওপর ড্রোনটি আঘাত হানলে মুহূর্তেই আগুন ধরে যায় কয়েকটি অ্যাপার্টমেন্টে। প্রাণহানি ছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। রুশ প্রশাসন বলছে এটি ছিল ইউক্রেনীয় সেনাদের চালানো রাতের ড্রোন হামলা। তবে কিয়েভ কোনো মন্তব্য করেনি। দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন এই 4টি অঞ্চল 2022 সালে রাশিয়া দখল করে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়। এদিকে একই রাতে দোনেৎস্কের পাশের এলাকায়ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে রুশ গণমাধ্যম, যেখানে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলগুলোই হয়ে উঠেছে যুদ্ধের সবচেয়ে সক্রিয় ফ্রন্টলাইন। এর মধ্যেই কিয়েভ ইচ্ছে করে সংলাপ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, কিয়েভ আলোচনার প্রস্তাবে সাড়া না দেয়ায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ইউক্রেন। জেলেনস্কি বলেছেন, বর্তমান যুদ্ধ সংঘাত আগে থামাতে হবে, এরপরেই শুরু হতে পারে প্রকৃত আলোচনার পথ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জো সন হুই। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারভাবে এগোচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এই মন্তব্য করেন তিনি।
যুদ্ধবন্ধে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় নেতারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বজুড়ে তৎপরতা চললেও থেমেনি পাল্টাপাল্টি হামলা। এর আগে ইউক্রেনের অন্তত 10টি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানায় পুতিন প্রশাসন। এছাড়াও কিয়েভের বেশ কিছু বোমা, ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহতের দাবি জানায় তারা। এদিকে ইউক্রেনীয় হামলায় রাশিয়ার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। এতে এলাকা জুড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা যায়। এর মধ্যে যুদ্ধবন্ধে তৎপর হয়ে উঠেছে জেলেনস্কির প্রশাসনের ইউরোপীয় মিত্ররা। স্থানীয় সময় শুক্রবার এক বৈঠকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইউরোপীয় নেতারা। জানান তাদের লক্ষ্য ধীরে ধীরে বিশ্ববাজার থেকে রাশিয়ার তেল ও গ্যাস সরিয়ে ফেলা এবং রুশদের কাছ থেকে জব্দ করা সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করা। একই দিন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন তারা। এদিকে ইউক্রেনের রুশ আক্রমণ ঠেকাতে চীনের সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে নিষেধাজ্ঞা ও বাণিজ্য নিয়ে আলোচনার কথা থাকলেও ইউক্রেন বিষয়ে শি জিনপিং এর সঙ্গে কথা বলার সম্ভাবনা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, পুতিনের সিদ্ধান্ত বদলাতে ভালো প্রভাব রাখতে পারেন শি। তিনি চান যুদ্ধ বন্ধে চীন এগিয়ে আসুক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক অস্থিরতা এবং কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সফরে ট্রাম্প প্রশাসন একদিকে যেমন উত্তর কোরিয়ার পরমাণু হুমকির মুখে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুকে ঘিরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাণিজ্য ও শুল্ক নীতির সংঘাত সামনে এসেছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সফর চীন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকট করে তুলবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের পর এবার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়া থেকে জাপান, এক দেশ থেকে আরেক দেশে চষে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি দ্বারা চালিত মার্কিন পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নীতির মূল লক্ষ্যই হল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি মিত্র দেশগুলোর ওপর সামরিক ব্যয় ভাগ করে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে চীন যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা। বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ওয়াশিংটন ডিসি। অন্যদিকে কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়েও এই অঞ্চলে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জোটের সদস্য দেশ ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মাধ্যমে চীনকে কোণঠাসা করার কৌশল নেওয়া হয়েছে। ট্রাম্পের এশিয়া সফরের গুরুত্বপূর্ণ একটি দিক হল চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক কার্যকলাপ এবং তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করার মতো বিষয়গুলো মার্কিন নীতির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এই সফরের আলোচনার বিষয়। ট্রাম্প প্রশাসন চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছে, যা আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ট্রাম্পের এশিয়া সফরের আরেকটি প্রধান বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এশিয়া সফর ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। মালয়েশিয়ার মতো দেশগুলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং মার্কিন নীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে। তাদের মতে মার্কিন প্রেসিডেন্টের সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকট করে তুলবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। ভারতের সীমান্তের কাছে নতুন করে 36টি বিমান বাংকার তৈরি করেছে চীন। স্যাটেলাইট চিত্রে দেখা যায় অরুণাচল প্রদেশের পাশে তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে এই নতুন বাংকার। এই বাংকার নির্মাণকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা। বেজিং এর এমন পদক্ষেপ নয়াদিল্লির নিরাপত্তায় অশনি সংকেত হিসেবে দেখছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই এগিয়েছে ভারত ও চীনের। এমনকি দীর্ঘ 5 বছর পর রোববার সরাসরি ফ্লাইট চালু হয় দুই দেশের মধ্যে। যদিও গালওয়ান সংঘর্ষের পর সীমান্ত উত্তেজনার রেশ এখনো কাটেনি বলাই যায়। এর মধ্যেই ভারতের জন্য নতুন ধরনের চীনা হুমকি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশের সীমান্তে। প্রদেশটি তাওয়াং থেকে 107 কিলোমিটার দূরে এবং ম্যাকমোহন লাইনের ঠিক 40 কিলোমিটার উত্তরে অবস্থিত
তিব্বতের লুনজে রয়েছে চীনা বিমান ঘাঁটি, আর সে ঘাঁটিতেই নতুন করে 36টি বিমান বাংকার তৈরি করেছে বেইজিং। ধরা পড়া স্যাটেলাইট চিত্রে দেখা মেলে শক্তপোক্ত কংক্রিটের তৈরি প্রশাসনিক ব্লক ও প্রশস্ত অ্যাপ্রন স্পেস। এর ফলে সীমান্তের খুব কাছেই যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের সুযোগ পাচ্ছে চীন। শি প্রশাসনের এমন পদক্ষেপকে কৌশলগত হুমকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিমান বাহিনীর সাবেক এক প্রধান বলেন, লুনজেতে 36টি বাংকার নির্মাণের অর্থ হলো ভবিষ্যতে যদি সংঘাত হয় তাহলে চীন সেখান থেকেই তার ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরাসরি অভিযান চালাতে পারবে। তিনি আরো জানান, ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হয়তো গোলাবারুদ ও জ্বালানি মজুত রাখা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর আরো বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা এটিকে গুরুতর সংকেত হিসেবে দেখছেন। চীনের এই লুনজে ঘাঁটি এখন তিব্বতের টিংরি, বুরং ও ইয়ারকান পর্যন্ত বিস্তৃত বিমান ঘাঁটি নেটওয়ার্কের অংশ। এসব ঘাঁটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 50 থেকে 150 কিলোমিটারের মধ্যে। এ কারণে ভারতের অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড ও লাদাখের ঘাঁটিগুলো এখন তাদের নজর ও নিশানার মধ্যে। চীনের CH-4 ড্রোন 16,000 ফুট উচ্চতা থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। 2029 সাল থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্কাই গার্ডিয়ান ড্রোন পাওয়া শুরু করবে বলে জানা গেছে, আর এতে চীনের সঙ্গে কিছুটা সমতা আসতে পারে বলেও মনে করেন অনেকে। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব খবরগুলো একসাথে। 3 দিনের বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি পাকিস্তান এবং আফগানিস্তান। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা ভেনেজুয়েলার। মার্কিন সেনাঘাঁটির কাছে রহস্যময় ড্রোন, পাল্টা ব্যবস্থা ন্যাটোর। এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নতুন অর্থনৈতিক কাঠামো চালু।